মাথার ওপর প্রচণ্ড অসহনীয় এক ভাঁজ পড়ার পীড়ায় ছটফট করছে তুহিনের ৮ বন্ধু। তুহিনকে এক প্রকার বগলদাবা করে নিয়ে গিয়েছে এক কোনায়। নাদিম চাপা গলায় বলল, এই হালার বেটা, তোর বোনের এই হিটলার জামাই কয় কি এসব? চলে যাব মানেটা কি? তুহিন শান্ত স্বরে কিছু বুঝিয়ে বলবে, তার আগেই জিদান রাগ দেখিয়ে বলল, ওরে আর কি জিজ্ঞাস, আমি আগেই টের পাইছিলাম এই বোকা একটা হাঁটুর বয়সী লাদির সাথে পছন্দ করছে, যার নাক টিপা দেখগা এখনো হিঙ্গুল খায় কিনা। ওদের জন্যই তো যত ঝামেলা। তুহিন চটল না, ওদের রাগটাও বেশ বুঝতে পারছে সে। সে নিজেও এক বিন্দু চাইছে না ভ্রমণ পিপাসা না মিটিয়ে চলে যেতে। তবুও তার মন ভীত, সংশয় তার চিন্তায়। একটু আগে মায়রার সাথে যা হলো, তার ওপর শিপুকেও টেনে নিয়ে এসেছে। নিজের প্রতি মায়া না লাগলেও ওদের বিপদের আশঙ্কায় সংকুচিত হচ্ছে তার হৃদয়। শান্ত গলায় সে জানালো, দেখ, যেহেতু একটা ঝামেলা হয়ে গিয়েছে আর বিপদ এখনো কাটেনি, তাই আমার মনে হয় চলে যাওয়াটাই উচিত। আমরা না হয়। তুহিন কথা শেষ হবার আগেই ইফাত বলে উঠল, তোদের মন চাইলে তোরা চলে যা, আমি একাই ট্যুর শেষ করে তবেই যাব। নাদিব কিছু বলবে তার আগেই কায়েস বিড়বিড় করে বলে উঠল, হুগামা, এর কাজ করছে, আসলাম একসাথে, এর মাঝে একেই পোল্টি মারা শুরু হয়ে গেছে। কায়েসের কথায় তুহিনরা বেশ চমকালো না, কারণ তারা সবাই জানে কায়েস একটা খাপছাড়া লোক। ওর মুখের কোনো কিছুই আটকায় না। স্থান কাল পাত্র ভেদে সে কখনোই নিজের মুখের লাগাম টানে না। বড়লোক বাবার উচ্ছনে যাওয়া ছেলে একটা। কায়েস আরো কিছু অশ্লীল বাক্য ছুড়বে তার আগেই সৌরভ তুহিনের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এত প্যারা নিচ্ছিস কেন? বান্দরবন ট্যুর দিতে পারবো না তো কি হয়েছে? আমরা খাগড়াছড়ি চলে যাই। তোর বোন জামাই তো সেনাবাহিনীতে আছে, বিশেষ ট্রেনও রয়েছে যাতে করে আমরা এখান থেকে খাগড়াছড়ি চলে যেতে পারি। তবে সর্বসাধারণের জন্য এটা প্রযোজ্য নয়। ওনাকে বলে দেখ আমাদের জন্য একটু সুপারিশ করে যেতে, যাতে করে এখান থেকে আমরা যেতে পারি। নয়তো আবার চট্টগ্রাম যেতে হবে, তারপর আবার খাগড়াছড়ি। ভাই, যাইতে যদি ক্লান্ত হয়ে যায়, তবে ঘুরে দেখার আগেই তো বিছানায় চিৎপটাং হয়ে যেতে হবে। তুই পাগল হয়েছস? এমন সময় সেনাবাহিনীর ট্রেল দিয়ে আমাদের যেতে দিবে কিভাবে ভাবিস? এটা আমি বলতে পারবো না। আমার কাছে এই মুহূর্তে ফিরে যাওয়াটাই সেফ মনে হচ্ছে। তুহিনদের ৯ বন্ধু সবচেয়ে শান্তশিষ্ট ছেলে হচ্ছে মিজান। সে বলে উঠল, আরে থাম তোরা, এত প্যারা না নিয়ে তোর বোন জামাইকে বল আমরা এখানে রিসোর্টে না হয় থাকি 2 দিন, এরপর ঝামেলা শেষ হলে ঘুরে ফিরে চলে যাব না হয়। আমার মতে এটা বেস্ট অপশন। পাশ থেকে ফোড়ন কাটার মতো করে তৌফিক বলে উঠল, হ্যাঁ, ঝামেলা কতদিন চলবে তার হিসাব নাই। এতদিন রিসোর্টে থাকবো, এরপর ঘুরতে আরো 2-3 দিন যাবে, এত বাজেট কে দিবে? কায়েস বিরক্ত হয়েছে, চোখ মুখ কুঁচকে জবাব দিল। কায়েসের ব্যবহারে তাদের বন্ধুদের মধ্যে কেউই কিছুই মনে করলো না, কারণ তারা অভ্যস্ত। অতঃপর মিজানের অফারে সবাই সন্তুষ্ট হলো। একসাথে আলোচনা করে তুহিন এগিয়ে গেল ইহামের দিকে। ভয় সংকোচ নিয়েই বলল, ইহাম ভাই, আমরা সবাই 2 দিন এই রিসোর্টে থাকতে চাইছি। বিপদ শেষ হয়ে গেলে ট্যুর দিয়ে ঢাকায় ফিরতে চাই সবাই। ইহাম রাগান্বিত চোখে একবার তুহিনের দিকে তাকালো, পরেক্ষণে ওর সব বন্ধুদের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তেজস্বী কণ্ঠে জানিয়ে দিল, ছেলে খেলার একটা লিমিট আছে। তোমরা বাচ্চা কিংবা অবুঝ নও যে ঘুরতে পারবে না বলে বায়না ধরবে। যেটা বললাম সেটাই করো, আজই ঢাকায় ফিরবে। ডোন্ট ওয়েন্ট টু হিয়ার এনি এক্সকিউজ। কায়েস বাদে তুহিনের 7 বন্ধু এগিয়ে এলো ইহামের কাছে। তারাও অনুনয় করলো, এক প্রকার চেপেই ধরলো ইহামকে। অনন্তর ছেলেটা কি ভাবলো কে জানে। সে অদূরে জড়সড় হয়ে থাকা শিপুর সাথে দাঁড়ানো মায়রার দিকে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বিব্রতে নাকি ভয়ে চোখটা নামিয়ে ফেললো বুঝলো না সে। গুঁড়ো হাসিটা সঙ্গোপনে নিগাড় হলো। তার ভেতরেই যেন এতদিনেও যে পাহাড়ি আবহাওয়ার শীতলতাটা ঢুকতে পারেনি, এই মুহূর্তে বুঝি সেটা সক্ষম হলো। শিথিল হলো তার কঠোর অন্তর।
শেষবার অনুরোধ করে তুহিন বলল, ভাইয়া, এই ট্যুর শেষে মালয়েশিয়া যাবার কাগজপত্র তৈরি করতে হবে প্লিজ। এরপর আর সুযোগ হবে না আমার। আপনি? ঠিক আছে, তবে শর্ত মোতাবেক এখন নীলাচল থাকা যাবে না। সবাই খুশি হবে নাকি চিন্তায় গড়াগড়ি খাবে তা কেউই বুঝতে পারল না। মানে লোকটা তাদের থাকার অনুমতি দিয়েছে, তাও আবার এইরূপ কথা। নীলাচল থাকবে না তো কোথায় যাবে? 2 দিনের অ্যাডভান্সের টাকা জমা দেওয়া আছে রিসোর্টে, সেটার কি হবে? এই মুহূর্তে ইমার্জেন্সি থাকার ব্যবস্থা হবে বলে মনেও হচ্ছে না। সবাই যেন দারুণ নির্ভেজাল ঝামেলায় পড়ে বোকার মতো একে অপরের মুখ চাওয়াচাই করলো। সবাই খুশি হবে নাকি চিন্তায় গড়াগড়ি খাবে তা কেউই বুঝে উঠতে পারল না। মানে লোকটা তাদের থাকার অনুমতি দিয়েছে, তাও আবার এইরূপ কথা। নীলাচল থাকবে না তো কোথায় যাবে? 2 দিনের অ্যাডভান্সের টাকা জমা দেওয়া হয়েছে রিসোর্টে, সেটার কি হবে? এই মুহূর্তে ইমার্জেন্সি থাকার ব্যবস্থাও হবে বলে মনে হচ্ছে না। সবাই যেন দারুণ নির্ভেজাল ঝামেলায় পড়ে বোকার মতো একে অপরের মুখ চাওয়াচাই করলো। এই ক্যাপ্টেন সৈনিকের কাঠিন্যতা, গম্ভীর মুখের আদল তাদের চঞ্চল চনমনে গ্রুপটাকেও কেমন যেন নীরবে দাবিয়ে রাখছে। ভীষণ ব্যাকুল হলো সবাই। সবটাই নির্নিমেষ দেখলো ইহাম, তবে সে সবে বিশেষ পাত্তা দিল না। কেমন যেন রাশভারী গলায় বলে উঠল, সেসব পরে হবে, চলো সবার ব্রেকফাস্ট করা যাক। খাবারের কথা শুনে সবার পেট যেন ডেকে উঠল। খিদের তাড়না বাড়ল বুঝি উদরে। নাদিম বলে উঠল, খিদে পেটটা মড়মড় করতেছে মামা, আগে পেট ভরে তারপর। কথাটা বোধহয় নাদিম শেষ করতে পারল না। সবার নীরব নির্বাক মুখ দেখে সে থামিয়ে পাশ কাটিয়ে দেখল ইহামের তীক্ষ্ণ তবুও শান্ত শীতল চোখের দৃষ্টি। ওই দৃষ্টিতে মুখের বেচাক্কা কথাটা সম্পূর্ণ না করেই দমল সে। বোকা হেসেই চুপ বনে গেল সে। ইহাম ততক্ষণে দৃষ্টি সরিয়ে তাকালো শুকনো মুখের মায়রার দিকে। দেখে স্পষ্ট বোঝার উপায় আছে, খিদে, জড়তা, ইতস্ত বোধ মেয়েটাকে কেমন যেন বিড়ালের মতো মিইয়ে দিয়েছে। রেস্টুরেন্টে সবাই পরোটা খেতে ব্যস্ত। কেউ কেউ খিচুড়ির সাথে হাঁসের গোশতও নিয়েছে। ইহাম, মায়রা আর শিফু এক টেবিলে বসেছে। ইহাম খাবার মুখে দিয়ে এক পলক দেখল মায়রার নোয়ানো মুখশ্রীটা। মেয়েটার গালে এখনো তার আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে। আচমকা একদলা অস্থিরতা তার হৃদয়ে জেঁকে বসল। এই রক্তিম গালের দিকে তাকিয়ে তার কেমন যেন হাঁসফাঁস লাগছিল। বুকটা হঠাৎ ভরে হয়ে আসতেই চাইল লঘু মাত্রায়। সে দমল খানিক, খেয়াল করলো মায়েরা তেমন কিছুই খাচ্ছে না, মুখও বেশি নড়ছেও না। ব্যথা করছে কি মেয়েটার গালে? তাই কি খাচ্ছে না? ইহাম একজনকে ডাকলো, শান্ত মিষ্টি স্বরে জিজ্ঞাসা করলো, আপনাদের এখানে কোনো ধরনের স্যুপ পাওয়া যাবে? ইয়েস স্যার। কোনটা অর্ডার নিব স্যার? ইহাম তাকালো মায়রার দিকে, জিজ্ঞাসা করলো, মায়রা নর্মাল কোনো কিছু নিবে নাকি স্পাইসি? মায়রা হকচকিয়ে তাকালো, দেখতে পেল ইহাম শান্ত দৃষ্টিতে দেখছে তাকে। ভালোভাবে তাকিয়ে খেয়াল করলো কিছু একটা। লোকটার ভাবভঙ্গি তার মোটেও ভালো লাগলো না। সে কি বোঝাতে চাইছে? স্যুপ কেন খেতে যাবে সে? মানুষটা কি কোনোভাবে তাকে এটা বোঝাতে চাইছে যে তার জ্বরের কারণে তার খেতে পারছে না, চিবোতে খুব কষ্ট হবে, তাই এত খিদের মাঝেও ওই এইটুকু মাশরুম চিকেন মেশানো পানি খাবে সে? কিছুতেই না। আমার জন্য একটু যাও, নয়তো লেটকা পানি পানি খিচুড়ি নিয়ে আসুন। মায়েরা চেঁচিয়ে এই কথাটা বলতে মন চাইছে, তবুও সে সেটা বলল না, দমল একটু। এমনটা করলে ওই বধ নির্দয় ক্যাপ্টেনটা তাকে বেয়াদব অসভ্য তকমা ছুড়তে 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না। এত লোকের সামনে কি করে বসে, তাও একটা চিন্তার বিষয়। মায়েরা নিজেকে শক্ত করলো, তারপর কাঠ গলাতেই জোর নিয়েই বলল, পারলে আমায় 1 প্লেট বিফ কারি দিয়ে যান, পরোটা সাথে খাবো। আপনাদের চিকেন একদম ভালো না। বিফ হবে তো? শিফু হতবিহ্বলের মতো তাকিয়ে রইল মায়রার দিকে। এই মেয়েটা তার রাগী রকচটা ভাইকে অমান্য করে মুখের উপরে কথা বলেছে। কি দুঃসাহস! না জানি তার ভাই কি করে।
শিফু আস্তে করে তাকায় ভাইয়ের দিকে। শান্ত গভীর চোখ দেখে নিজেই থমকায় সে। পরেক্ষণেই তাকায় মায়রার দিকে। দুজন দুজনকে দেখছে নীরবে নিশ্চুপে। তবে প্রেমময় দৃষ্টি তো একেবারেই নয়, তা বেশ ধরতে পারল শিপু। নিয়মিত চাইনিজ, কোরিয়ান, পাকিস্তানি ড্রামা দেখা মেয়ে সে। তবুও দুজনের এই অদ্ভুত চোখের সঠিক ভাষা বুঝতে খুব বেগ পোহাতে হচ্ছে তার। আবারও হতবাক হয়ে দুজনেইকেই দেখল। দুজনই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে একে অন্যের দিকে। তবে সেই দৃষ্টির ভাষা অত্যন্ত অস্থির, বেসামাল। উগ্র ব্যাকুলতার ভাব সেই গভীর দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল বোধহয়। একজনের চোখে বুঝি এ সম্পূর্ণরূপেই এড়িয়ে যাওয়ার ক্ষোভ, অপমানের তেজ, তো আরেকজনের চোখে রয়েছে কথা অমান্য করার আক্রোশ। মায়রার চাপায় সত্যি খুব ব্যথা করছিল। ওই দানব হাতের চড়ের জোর নিহাত কম নয়। তবুও সে পরাজিত হলো না ইহামের কাছে। একে তো সবার সামনে চড় মেরে ঠিক করেনি, তার উপর অপমানজনক আলগা দরদ দেখাতে এসেছিল। ওই শক্ত বিফ কারি দিয়ে বেশ সময় লাগিয়ে মায়রা পরোটা চিবিয়েছে। ইহাম শুধু নীরবে শান্ত স্থির দৃষ্টির ভঙ্গিতে দেখে গিয়েছিল শুধু মেয়েটার জেদ। ওই জেদের পিঠে বুঝি আক্রোশ বাড়ল তার। স্থির থেকেও মনে মনে ক্রুর হাসছিল। বুঝি ছেলেটা এক নিগাড় মননে। জিপে করে ওদের গন্তব্যে আসতে আসতে তাদের প্রায় দুপুর 1টার কাছাকাছি ধরেছিল। ওখান থেকে রওনা দিয়েছিল তারা প্রায় 10টা নাগাদ। রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট। তাদের গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যেতে শুরু করলো ঝোপঝাড়ের ভেতর দিয়ে। ইহামের কয়েকজন সৈনিক আগে আগে। তুহিনের বন্ধুদের সাথে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে তারা। ইহাম স্বভাব সুলভের বিপরীতেই ধীর বেগে হেঁটে আসছে। তার পেছনে রয়েছে শিফু আর মায়রা। দুজন হাত ধরে ধরে হাঁটছে আর অবাক বিস্মিত নজরে চেয়ে দেখছে জঙ্গলের পরিবেশ। যেতে যেতে অনুধাবন করছে আস্তে ধীরে তার খাড়া রাস্তা ধরে এগোচ্ছে। ছোটখাটো টিলার মতো যেন চারপাশ। হুঁশিয়ারি কণ্ঠে হিয়াম বলল, সাবধানে পা বাড়িয়ে দুজন। হেল্প লাগছে? আর সংকোচ করো না। মায়েরা তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে উঠল। ইহাম দাঁত খিসে সেটা দেখেও না দেখার ভান করেছে। বেয়াদব, ম্যানারলেস সময়ে বই কি। আগের পায়ে খানিকটা ব্যথা লেগেছিল মায়রার। এবার আর হাঁটতে পারছে না সে। শিপুর দিকে তাকিয়েই পা চালালো। মুখ বাড়িয়ে ফিসফিস করলো, ও শিপু, তোমার ভাইরে জিজ্ঞাসা করো না আর কত দূর। কেন ভাবি, হাঁটতে পারছো না? আমার তো ভালোই লাগছে, দেখো না কি সুন্দর। মায়েরা আনমনেই তাকিয়ে কিছু বলবে তার আগেই পা মুছলে পড়ল নিচে। ব্যথায় আর্তনাদ তুলে মেয়েটা ধপ করে নিচে বসে পড়ল। শক্ত আদলের আভিজাত পূর্ণ পুরুষটা চকিত ঘাড় বাঁকিয়ে তাকালো। মায়রাকে ওইভাবে বসে থাকতে দেখে হাত পাশ দূর থেকে দাঁড়িয়ে থাকা ইহাম শিফুর আগেই যেন তড়িৎ গতিতে এগিয়ে গেল। ঈশ্বর ঝুঁকে চোখের মুখের বিরাট সংশয় তুলে জিজ্ঞাসা করলো, ইডিয়েট, দেখেও হাঁটতে পারো না? ব্যথায় বিবর্ণ মুখ তুলে মায়রা তাকালো ইহামের দিকে। তার খুব রাগ হলো। দেখতে পাচ্ছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অথচ গলার স্বরের অবস্থা যেন শত্রুকে ধমকাচ্ছে। ব্যথায় মায়রা আর কিছুই জবাব দেওয়ার উপায় থাকলো না। ওখানেই বসে পায়ের গোড়ালিতে হাত চেপে বসে রইল। চোখ মুখ ব্যথায় বিষবর্ণ ধারণ করেছে তার। শিপু দুঃখ প্রকাশের আভাস গলায় তুলে বলল, ভাবি, বেশি ব্যথা পেয়েছ? মায়রার থেকে জবাব আসে না। চোখ বন্ধ করেই যন্ত্রণায় ছটফট করে নিভৃতে। ইহাম এক হাঁটুতে ভর দিয়ে নিচে মায়রার পাশেই বসল। রুক্ষ মুখায়ব তুলে হাত বাড়িয়ে দিতে দিতে বলল, মুখ চলার মতো পাটা চললে তো এতক্ষণে আমাদের আগেই চলে যেতে পারতে। ইহাম হাত বাড়িয়ে খানিকটা ছুঁয়ে দিতেই ঝটকা দিয়ে সরিয়ে নিল মায়রা হাত। ফোঁস করে কিছু বলবে তার আগেই খেয়াল আসে পেছন থেকে কিছু লোক এগিয়ে আসছে, তাই চুপ করে গোড়ালিতে হাত বোলায়। তোফায়েল এসে সম্মান জানিয়ে টান টান বুক নিয়ে দাঁড়ায়। ধাতস্থ কণ্ঠে শুধায়, এনিথিং রং স্যার?
ইহাম বসা অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালো। দুপুরের কড়া রোদ ঝিলিক দিচ্ছে চারিপাশে। ঘাড় খানিকটা উঁচু করতেই এক ফলা রোদ ছুঁয়ে গেল ইহামের ভরাট পৌরষ মুখশ্রীতে। মোটা গলায় জবাব দিল সে, নাথিং। তুমি বরং সামনে এগোও তোফায়েল। ইয়েস ক্যাপ্টেন। লোকগুলো চলে যেতেই মায়েরা শিপুকে বলল, শিপু, আমায় একটু টেনে তুলো তো। শিপু ভ্যাবলার মতো তাকালো ভাইয়ার দিকে। ভাইকে নির্লিপ্ত দেখে আবারও দৃষ্টি দিল ব্যথায় জর্জরিত মায়রার পানে। ও ছটফট দেখে ভাইয়ের ভয় নিয়ে সে এগোতেই নিঃশব্দে ইহাম ভাঁজটুকু হাঁটু ভাঁজ করে শটান করে দাঁড়ালো। শিফু মায়রার হাতটা ধরে টেনে তুলল। মেয়েটা ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না, রীতিমতো টলছে ডান পায়ের যন্ত্রণায়। শিপু কপাল কুঁচকে সন্দিহানী কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি, তুমি হাঁটতে পারবে? তোমাকে দেখে মনে হচ্ছে পায়ের কন্ডিশন জটিল। মায়েরা শুকনো ঢোক গিলল, আর চোখে তাকিয়ে দেখলো ওই গম্ভীর মানুষটার নীরবতা। পরেক্ষণেই দৃষ্টির সামনে ফেলে দেখলো তুহিন ভাইয়াকে কোথাও দেখা যায় কিনা। কিন্তু না, তারা যেন মিলিয়ে গিয়েছে। ওরা তিনজনই বুঝি পেছনে পড়েছে। মায়েরা জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। আমায় একটু ধরে ধরে নিয়ে যাও তো শিফু। ঠিক আছে। মায়েরা লম্বা করে শ্বাস নিল। পা নাড়াতে চাইলেই পীড়ায় আহ বলে মৃদু আওয়াজ তুলতেই ইহাম নড়ল। শক্ত মুখ আরো দরাজ করে তুলল ছেলেটা। শিপুকে হাত দিয়ে ঠেলে আচমকা একদম অনাকাঙ্ক্ষিত ভাবে মায়েরাকে কোলে তুলে নিল নির্লিমেষ ভঙ্গিতে। শক্ত গলায় কেবল স্বল্প ভাষায় বলল, শিপু, আমার পিছু পিছু খুব সাবধানে পা ফেলো। গাধার মতো তোর পাও মচকালে দুইটাকে এখানে ঢিল মেরে ফেলে যাব। তখন বুঝবি বাসা থেকে মিথ্যা বলে বের হবার মজা। মায়েরা নিশ্চুপ। গলা দিয়ে তার আর কোনো কথা বের হচ্ছে না। অনুভব করলো কাঠিন্য মানুষটার চোখ মুখ গভীর গম্ভীর করে কেবল টান টান বুকে সামনে তাকিয়ে হাঁটছে। মায়েরা কেবলই শূন্যে এগিয়ে যাচ্ছে। তার দুই হাত দিয়ে ওই শক্তপোক্ত মানুষটার ঘাড় আঁকড়ে রেখেছে দৃঢ়ভাবে। বুকের ভেতর থেকে ঢিপ ঢিপ করে শব্দ তরঙ্গ বের হচ্ছে আবলিল ধারায়। স্থির থাকলেও মেয়েটার ভেতরটা অস্থির বেসামাল অনুভূতিতে তোড়পাড় হয়ে যাচ্ছে। মধ্যাহ্নের ভানু কিরণ গাছের ফাঁক ফোকর দিয়ে ছুঁয়ে দিচ্ছে মায়েরার লাস্যময়ী আনন। চোখ ধাঁধানো আভায় মেয়েটা যেন পৌর শরীরে আরো নুয়ে যাচ্ছে। দৃঢ় ব্যক্তিত্বের ইহাম খানিকটা ছটফট করে উঠল। ভেতরটা যেন উদম হয়ে ছুটল। দ্রুত পা চালিয়ে সে এগিয়ে কটেজে উঠল। দুই তলায় ধুপাধাপ পা ফেলে এগিয়ে গিয়ে নিজের ঘরে প্রবেশ করল। মায়রাকে নিজের টান টান পরিচ্ছন্ন শয্যায় শুইয়ে রেখে নিজেই হাঁটু গেড়ে বসল। মেয়েটার পরনের হাঁটু অবধি ফ্রক আর জিন্স। ইহাম হাত বাড়িয়ে দিতেই মায়রা উচ্চ গলায় বলে উঠল, আমার পায়ে হাত দিবেন না আপনি? তর্ক করো না মায়রা, দেখতে দাও। হবে না। আপনার ভাষ্য মতে আমার মতো বেয়াদব মেয়েকে দেখতে হবে না আপনার। দাঁত খিসে খিসে আনলো ইহাম। লম্বা শ্বাস টেনে সে মায়রার দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, দেখছি। কি করবে তুমি? আমি কাকে দেখবো না দেখবো সেটা তুমি ঠিক করবে? মায়েরা তাকালো কপাল কুঁচকে। রাগ হলো তার। চোখে মুখে বিরক্তির ভাব তুলেই বলল, বিরক্ত করবেন না তো আমায়। আপনাকে দেখলেই বিরক্ত লাগছে। আপনি এখান থেকে যান। বিরক্ত কাকে বলে জানো তুমি মায়েরা? সময় হলে তোমায় বিরক্তর বিষয়টা ক্লিয়ার করছি। এখন পা দেখতে দাও। চকিত তাকালো মায়েরা। বিস্মিত চোখগুলি দিয়ে ইহামকে সে দেখছে। শান্ত শিষ্ট ভদ্রভাবে বসে আছে ওই অভদ্র লোকটা। বেয়াদবি না করে পাটা এগিয়ে দাও। দপ করে জ্বলে উঠল মায়েরা। আজকাল এই অভদ্র বেয়াদব শব্দগুলি শুনলেই তার মাথায় আগুন জ্বলে যায়। দাঁত কটমট করে ওঠে তার। নাক ফুলিয়ে বলে উঠল, আপনার মতো অসভ্য মানুষের কাছ থেকে আমি সাহায্য নিতে চাই না, মরে গেলেও না। এত তেজ তোমার? শরীরের কোথায় কোথায় রাখো এত তেজ? দেখো মায়েরা, শান্ত আছি, শান্ত থাকতে দাও। চটিও না আমায়। জ্বলে উঠল মায়েরা নিজেও। নিজেকে কঠিন করে বলল, উল্টোপাল্টা কথা একদমই বলবে না। আপনি কি ভেবেছেন
ভয় আমি আপনাকে? আমি বাঘও না, ভাল্লুকও না, ভয় পাবার কিছুই নেই আপনাকে। আর আর না রাক্ষস যে খেয়ে ফেলতে পারেন। কি করবেন আপনি? কি বা করার আছে আপনার? শুধু তো নিজের শ্যাট আপ ড্যাম ইট! কানের নিচে একটা দিব, বিয়াদব কোথাকার! কখন থেকে বলছি শোনার নাম নেই। বলছি না চুপ করে বসে থাকতে? আর একটা কথা বললে তোমার ঠোঁট সেলাই করে দিব আমি। উহ! মায়েরা তাকালো চোখের পাতা মেলে, বিড়বিড় করে বলল, সত্যি কথা বললে গায়ে ফোসকা পড়ে, শুনতে কারোরই ভালো লাগে না। চোখ মুখ একদম স্থির, চোয়াল শক্ত, মুখের আদল গম্ভীর তার। চুপটি করে বিছানার উপরে বসলো। নিমিষেই মায়রার হাঁটু নিচে ধরতেই মেয়েটা অবাধ্য সাপের মতো মুচড়ে উঠল। তখনই ইহাম গরম চোখে তাকালো তার দিকে। মেয়েটা তার তপ্ত চোখের তেজ খানিকটা মিইয়ে গেলেও বুঝতে দিল না। কপালে সংশয় তুলে পাটা ইহামের কাছ থেকে টেনে আনতে চাইল। ইহাম কেমন করে যেন তাকালো তার পানে। আচমকা টান দিতেই মায়েরা তাল সামলাতে না পেরে নিজের জায়গা থেকে নড়ে উঠল। বাম হাতের তালু বিছানায় ঠেকিয়ে নিজের ভারসাম্য ঠিক করে নিল মেয়েটা। আস্তে ধীরে নেত্রপল্লব জাপটে তাকালো ওই কঠিন বেড়াজাল বেষ্টিত পাষাণ মানবটার দিকে। ইহাম জহুরীর নজরে তার পায়ের দিকেই তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে মায়রা দেখছে কেবল। ভেতরটা তার আবারও বেসামাল হয়ে গেল। ওই শক্ত হাতের তালুতে তার হাঁটুর নিচের মাংসর স্তূপ। ইহাম তার পায়ের ক্যাপ মার্শাল টেনে নিজের অরুর ওপরে রাখল। সঙ্গে সঙ্গে কেমন যেন তরঙ্গ স্রোত বয়ে গেল মায়রার হৃদয়ে। ভেতরটা ব্যাকুল হয়ে কেমন যেন দিশেহারা হলো চোখের পলকে। অস্বস্তিতে নিঃশ্বাস ভারী হয়ে এলো মেয়েটার। চোখ বন্ধ করে দাঁত খিসে রইল সে। ইহাম দুই হাতের সাহায্যে মায়রার জিন্সটা ওপরে উঠে তুলল। ক্যাপ মার্শাল এর আগে অবধি এসে ঠেকাতেই মায়রার ধবধবে সাদা পা ফুটে উঠল। সূক্ষ্ম নজরে ইহাম সবটা দেখল। দুজনের চোখাচোখি হবার আগেই মায়রা চেঁচিয়ে উঠল, একদম আমার পায়ে হাত দিবেন না, অসভ্য বদ ক্যাপ্টেন! নয়তো খুন করে ফেলবো আমি আপনায়। আপনাকে বলিনি আমার সাহায্য করতে। দূরে সরে যান, যান এবার। তেজ দেখে মেয়েটা আবারও নিজের পাটা টেনে আনতে চাইল ইহামের কোল থেকে। তবে দুঃখের বিষয় হলো সেটা পারল না সে। ইহাম অবিচল অনড় চোখে তার দিকে তাকিয়ে পায়ের ক্যাপ মার্শাল চেপে রেখেছে। মায়রা তাকালো তার দিকে, তীক্ষ্ণ চোখে ওই শীতল হাড় কাঁপানো চাহনি তাকে দিশেহারা করে তুলল। গলা শুকিয়ে আসলো ক্রমশ। তাকানোর সাহস শক্তিটুকু কোনোটাই পাচ্ছে না নিজের মাঝে। তবুও বেহলাজের মতো করেই তাকিয়ে রইল কেবল। ওই চাহনি বড্ড অপরিচিত, অস্বস্তিকর। ওই চোখের অতল দৃষ্টিতে যেন লুকিয়ে আছে কিছু ছন্দ ছাড়া এলোমেলো বাক্য। তার হদিশ পাওয়া যেন বড় দুষ্কর। মায়রা দিক বিদিক শূন্য কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় তাকিয়ে রয়েছে ওই গভীর আধুত নয়নের পানে। কেমন যেন হিম শীতল এক কণ্ঠস্বর কর্ণকুহরে হাতুড়ির মতো বাড়ি দিতে লাগলো তখনই। সাহায্য নিতে চাও না তো তখন কোলে উঠলে কেন? এতটা রাস্তা যখন কষ্ট করে কোলে নিয়ে এলাম তখন বললে না কেন তোমায় ফেলে দিতে ওখানেই? কিসের মাঝে কি পান্তা ভাতে ঘি! ব্যাপারটা যেন এমন হয়ে গিয়েছে। হতবিহ্বল বলে মেয়েটা মিনিট সময় হাঁ করে তাকিয়েছিল। কথার মানে না আন্তঃস্ফটে ভাসতেই যেন চিবুক দৃঢ় করলো মেয়েটা। বিস্মিত ভাব কাটিয়ে তরতর করে বলল, কি বললেন? আপনি আমায় খোঁটা দিচ্ছেন? আমি কি আপনায় বলেছিলাম আমায় কোলে নিতে? নাকি আপনার ঘাড়ে চেপে বসেছিলাম কোলে উঠতে? সেধে পড়ে কোলে তুলতে গিয়েছিলেন কেন? এবার আবার কুটনি মহিলাদের মতো করে খোঁটা দেওয়া শুরু করেছেন? আশ্চর্যজনক ভাবে হলেও মায়রার এই কথাই বেশি প্রভাব বা ফেলছে না ইহামের মাঝে। বরং তার চোখ বা মুখ বাচন ভঙ্গিমা ও চোখের তেজ তাকে হাসাচ্ছে। স্বভাবের বাহিরে হাসিটা প্রকাশ্যে না এনে কেমন যেন সঙ্গোপনে তলিয়ে নিল। তাই শান্ত কণ্ঠেই বলল, বারণও তো করনি। আপনি নিবেন কেন একজনের অনুমতি ছাড়া তাকে কোলে? কোন অধিকারে আপনি আমায় কোলে নিবেন? তখন দরকার ছিল দুই হাতে
আপনার গলাটা চেপে ধরার, ধড়িবাজ একটা। ঠিক তখন দরজায় এসে উপস্থিত হয়েছে ইব্রাহিম। তাদের এমন রূপে খোলা জানা দরজার সামনে এসে বেশ অপ্রস্তুত হলো সে। খানিক কেশে নিজের অবস্থান জানান দিল শ্যাম বর্ণের সুপুরুষটা। কারোর উপস্থিতি টের পেয়ে দুজনেই দরজার দিকে তাকালো। বিব্রত হয়ে মায়রা চট করে দৃষ্টি নত করলো। মায়রার পাটা নিজের কোল থেকে সরিয়ে আস্তে করে বিছানার উপরে রাখলো ইহাম। বসা থেকে উঠে গিয়ে এগিয়ে গেল দরজার কাছে। শটান করে সিনিয়রের প্রতি ফর্মালিটি জানিয়েই ইব্রাহিম তাকালো ঘরের দিকে। ইতস্থ বোধ হয়ে গুটিয়ে থাকা মায়রা জিন্সটা ক্যাপ মাসেলের গণ্ডি থেকে সরাতে পারছে না, বিধায় আরো বিরক্ত হচ্ছে। ইব্রাহিমকে নীরব দেখে ইহাম ভুরু সংকুচিত করলো। ঘাড় খানিকটা কাত করে নিজের নজর পেছনে তাকালো। ইব্রাহিমের নজর মায়রার ফর্সা পায়ের ওপরে। বিষয়টা ধরতেই কেমন যেন ফুঁসে উঠল সে। অভ্যন্তর বুঝি জ্বলল। যদিও জানে ইব্রাহিম সেই ধরনের ছেলেই না, তবুও সে তোপ বাড়ালো তার। কেমন ধমকের সুরে বেশ গতিশীল ভাবেই বলল, ইব্রাহিম, নিচ থেকে কয়েক টুকরো আইস কিউব নিয়ে এসো, রাইট নাও। দিন দুনিয়া ভুলে ইব্রাহিম চোখ ফেরালো। পেছন ঘুরে চলে যেতেই জোর লাগিয়ে দরজাটা বন্ধ করলো ইহাম। ধূপাদা পা ফেলে এগিয়ে গেল ঘরে থাকা মাঝারি আকারের একটা ওয়ার্ড্রপের দিকে। কপট খুলে কিছু একটা নাড়াচাড়া করছিল সে। কপট ক্রোধের সাথে সে হাতে একটা বাক্স নিয়ে এগিয়ে গেল বিছানার কাছে। তাকে এগিয়ে আসতে দেখে মায়রা সংবিত ফিরল। দেখুন, আমি চুপ। আর কোনো আওয়াজ বের হলে টেনে গলার নিচে একটা দিব। চুপচাপ বসে থাকো। মায়েরা নাক ফুলালো। ওই শক্ত ধমকে ভেতর থেকে নরম হলেও বাহিরে তা প্রকাশ করলো না। মানুষটা কি তাকে নিজের বশ্যতা বানাতে চায়নি? এতই সহজ যে এতটুকু ধমকে নেতিয়ে যেতে হবে? আমি শুনবো কেন আপনার কথা? ইহাম তাকালো ওই দিকে। পরেক্ষণে দৃষ্টি নামিয়ে বাক্স খুলে ঘাটাঘাটি করতে আরম্ভ করলো। কাজ করতে করতেই বলল, সেটা তুমি জানো? জানি না, শোনান। না জানলে আর জানতে হবে না। আমাকে আমার কাজ করতে দাও। জানেন না, জানেন না। জানা জিনিসের প্রতি নিষিদ্ধ বারণের প্রতি মানুষের ঝোঁক থাকে প্রবল। ইহাম সেইভাবে বসেই কেবল চোখ তুলে তাকালো মায়রার দিকে। বাঁকা হাসলো এক চিমটি। দর্প নিয়েই বলল, ওই নিষিদ্ধ বারণের মাঝে মরণ যন্ত্রণাও থাকে মেয়ে। কখনো কখনো পুড়তে পুড়তে ভেতরটা কয়লার খণ্ড বানিয়ে দেয়। হঠাৎ বুদ্ধিমানের মতো কথা বলছো কেন? তুমি তো একটা গাধা। মায়েরা শুনল সবটা। কয়েক পল তাকিয়ে থেকে মাথা ঘোরালো। পরেক্ষণে আবারও তাকিয়ে ঠোঁট ফুটিয়ে তুলল হাসি। যেন হাসির ভেতর লুকিয়ে রয়েছে তার ভেতরকার অবহেলা পাবার যন্ত্রণাটা। অদ্ভুত কণ্ঠ তুলেই বলে ফেলল, তাই তো, আমাকে আপনার পছন্দ না। আর না, আমাকে নিজের কেউ বলে মানেন। তবে এত সুরসা কেন? মানে, কোনো মানে আছে আদৌ? ইহাম স্থির চাহনিতে তাকিয়ে আছে। মায়রার গলাটা কেমন যেন অদ্ভুত শোনালো। মেয়েটা ভার কোনো কথা বলেছে কি? নিজের কথার পেছনে অব্যক্ত কোনো কিছু লুকিয়ে কি রাখেনি সে? কথার ভেতরে কি কোনো বার্তা ঠেসে দিয়েছে? ইহাম নিজেও যেন খানিকটা ইতস্ত বোধ করলো। আপনি তো আবার আমার মতো অভদ্র নন। সভ্য দায়িত্ববান মানুষ আপনি। আমার জায়গায় অন্য কেউ থাকলেও বোধ হয় আপনি এমনটাই করতেন। সেটা আমি জানি। ইহাম একটা ব্যথানাশক স্প্রে বের করলো। মায়রার পাটা আবারও নিজের কোলে টেনে এনে ঢ্যাপ করতেই শব্দ তুলে পায়ের বাষ্পের মতো ছুঁয়ে গেল। মায়রার চোখ জড়ানো, পাটা যেন হিম হয়ে অবশ লাগছে। ইহাম গম্ভীর মুখে বাক্স থেকে একটা স্কেপ ব্যান্ডেজটা হাতে তুলে নিল। কোলের ওপর রাখা মায়রার পায়ের নিচ থেকে 8 ফিঙ্গার প্যাটার্নে পেঁচিয়ে নিল খানিক শক্তভাবেই। গোড়ালি থেকে আস্তে আস্তে সেটা ওপরে পেঁচাতে পেঁচাতে ইহাম শান্ত কণ্ঠেই জবাব দিল, তুমি আসলেই গন্ডমার্কা বোকা মায়রা। এমনি তোমায় গাধা বলি না হয়তো। আমি তো জানি আমি গাধা, আর আপনি আমার সাথে থাকবেন না তাও জানা।
আমি আপনার সাথে থাকতে পারবো না, এটা 3 মাসে বোঝা গিয়েছে। তাই ভালো হয় এই নামমাত্র সম্পর্ককে শেষ করে দেওয়া। মায়রার যেন কঠোরভাবে সাপ সাপ জানিয়ে দিল এটা। ভুল ক্রমেও প্রতিক্রিয়া দেখাবার আশায় সে সেই দিক চেয়ে নেই। দাঁতে দাঁত খিসে ইহাম ব্যান্ডেজ লাগানো শেষ হতেই পাটা টেনে মায়রার একদম নিজের কাছে নিয়ে এলো। হকচকাই মেয়েটা, চাহনিতে লুকিয়ে রাখে তীব্র ব্যাকুলতা। লাল লাল চক্ষুর মাঝ দিয়ে যেন আগুন ঝরছে লোকটার। সেই আগুনের তাপে ঝলসে মায়রা নিজেও। তবুও সে শক্ত, নির্বিকার, নির্লিপ্ত, ব্যাকুল দৃষ্টিতে দেখছে কেবল মানুষটার ক্ষোভ। ইহাম দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলল, কি মনে করো তুমি নিজেকে মায়রা? ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আমি নিজেকে কিছুই মনে করি না মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। ইহাম চট করে চোখ বন্ধ করলো। হুট করে রাগ উঠে যাওয়া আজকাল তার বাজে স্বভাবে দাঁড়িয়েছে। নিজের ঠিক করার প্রয়াস করে সে তাক চোখ মেলে তাকালো। ঠান্ডা বাতাস গায়ে লাগার মতো আচমকা বলে বসলো, তুমি আমার ধারণার থেকেও আরো বেশি পর্যায়ের বোকা মায়রা, যাকে বলেন নিরেট মূর্খ। নয়তো গভীরভাবে খেয়াল করলে অনেক কিছুই বুঝতে পারতে তুমি। উথাল পাথাল ঢেউয়ে আছড়ে পড়ছে বুকের ভেতর। তার দাপটে নাকি ওই কথার জোরের ভেতরের ছটফট করে উঠল মায়েরা জানে না। এক দৃষ্টিতে মন্ত্রপুতের মতো তাকিয়ে রয়েছে সে। কি বলল মানুষটা? এর মানে কি? আর তার কিসের দায় পড়েছে নিজ থেকে এত গভীরে বুঝে নেবার? বোঝানোর মতো কি লোকটা আদৌ এখন পর্যন্ত কিছু করেছে? কখনো না। কই, তার তো মনে পড়ছে না। মায়েরার চোখ ফিরিয়ে নিল, দাঁতে দাঁত কড়মড় করে বলল, অবান্তর অবাস্তব কথার কোনো মানে নেই এই পৃথিবীতে। ঘরের দরজায় টোকা পড়ল, বাহির থেকে শিপু ডাকছে। দুজনেই সেই দিকে তাকায়। ইহাম হাত বাড়িয়ে মায়রার পাশ থেকে ছোট কুশনটা তুলে আনলো। সেটা ওর পায়ের কাছে রেখে উঠে দাঁড়ালো সন্তর্পণে। ভাবি, এখন কেমন আছে পা? ঠিক আছে শিপু, তুমি কি একটু ভাইয়াকে ডেকে দিতে পারবে? আমি আসার সময় তো ওদের কাউকেই দেখলাম না। ইব্রাহিম এবার এসে দরজাটা টোকা দিল। স্যার, আসবো? ইহাম তাকালো, ইশারায় আসতে বললে ইব্রাহিম এগিয়ে এসলো বাটি ভর্তি বরফ টুকরো নিয়ে সেন্টার টেবিলের উপর রেখে বলল, আরো কিছু লাগবে? কি সমস্যা স্যার? ইব্রাহিম, তুমি ম্যানেজারকে বলে আমার পাশের রুমটার চাবি নিয়ে শিফুকে দাও, আর আমি একটু পর এসে দেখছি সবটা। শিফু ইহাম ডাকে শিপুকে তাকালো তার দিকে। ওর সাথে যা, চাবি নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আগে। আচ্ছা ভাইয়া। ইব্রাহিম আর শিফু চলে যেতেই ইহাম আইসের বাটিটা নিয়ে বিছানায় বসলো। দুটো আইস কিউব ব্যান্ডেজের ওপর গোড়ালিতে চেপে ধরলো। তারপর মায়রার দিকে তাকিয়ে বলল, পুরো বাটির আইস কিউবগুলি হাত দিয়ে পায়ে চেপে চেপে রাখবে। আমি এসে যেন দেখি তোমার কাজটা কমপ্লিট। এটা তোমার শাস্তি ধরে নাও। মায়রা তীক্ষ্ণ চোখে কপাল কুঁচকে তাকালো তার দিকে। বিতৃষ্ণা কণ্ঠে বলল, কিসের শাস্তি? আর আপনি আমাকে শাস্তি দেবার কে? মানবই বা কেন? আমি আপনার সাথে তোমার বেয়াদবি ঠিক করার মাস্টার, জম, শত্রু, এমনকি নিজের স্বামী। যা ইচ্ছা ভাবতে পারো তুমি। নাও দ্যাট ইউর লাইক, ইউর চয়েস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট। বিশাল বিশাল এই বনানী গাছপালার মাঝে এই ছোটখাটো পরিসরে কটেজটা কেন বানানো হলো তা তুহিনের জানা নেই। কটেজটার পরিসর এতই ছোট যে গুটি কয়েক মাত্র রুম এখানে। তুহিনদের থাকার জন্য এই রুমটাই বরাদ্দ করা হয়েছে। বড় বড় 2 বিছানায় অনায়াসে 9 জন বন্ধু থাকতে পারবে। তবুও তাদের থাকার সমস্যা হলে 2 জনকে তারা ইহামের গাইডে থাকা সৈনিক 2 রুমে শেয়ার করে নিতে পারবে। শিপু তখন ফ্রেশ হয়ে এসে নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করলো। এমনিতেই সারাদিন মেয়েটার মুখ চলে খাবারে, শুধু তার প্রধান সমস্যা হয় ভাত খেতে গেলে। এতে অবশ্য শাইলা বেগম বেজার চটে। লাগাতার বকবক করতে করতে বলেন, সারা দিন আগর বাগর জিনিস খালি খাস কেন? বাথরুমে গিয়ে ঘু খেতে পারিস না? তাহলে তো টাকাগুলি বেঁচে যায়।
ঠক ঠক করে দরজায় আওয়াজ হয়। শিপু ভাবনা রেখে বন্ধ দরজার দিকে তাকায়। আবারও দরজায় টোকা পড়ে। পাশের রুমে ভাইয়া আছে, নিশ্চয় কোনো দরকারে, নয়তো খাবারের জন্য ডাকছে। হাতে চিপসের প্যাকেটটা বালিশের এক কোণায় রেখে হাত ঝাড়ে। এই অবেলায় এসব খেতে দেখলে আবোল তাবোল কথা বলবে ভাইয়া। মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। অমনি হুড়মুড় করে ভেতরে চলে এলো তহিন। এসেই লাগিয়ে দিল দরজাটা। প্রথমে ভয় হলো শিফুর, পরেক্ষণে শক্ত গলায় বলে উঠল, এই, আপনি এখানে কেন এসেছেন? এক্ষুনি বের হন বলছি, না হলে কিন্তু আমি ভাইয়াকে বলবো আমার রুমে বাদর এসেছে। বিশেষ গায়ে মাখল না কথাটা তুহিন। সে বরং এগিয়ে গিয়ে আয়েশ করে বসলো বিছানায়। বালিশের কাছটায় নজর পড়তেই হাতে তুলে নিল চিপসের প্যাকেট। এই এই, আপনি আমার চিপস খাচ্ছেন কেন? দিন বলছি, দিন। শিপু ছুটে গিয়ে প্যাকেটটা ধরতে চাইল, তবে তুহিন সেটা দিল না। এ হাত ও হাত করতে করতে বেচারার দুইটা তিনটা করে মুখে দেওয়া হচ্ছে। বেশি অর্ধেকটা যখন শেষের পথে, তখন ক্লান্ত হলো শিপু। চোখ গরম করে রাগ দেখিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বেশি করছেন। আমার চিপস দিয়ে বের হন এখান থেকে, নয়তো আমি ভাইয়াকে ডাকবো। তোমার ভাইয়া তো নিচে আছে। বজ্জাত মেয়েটা পারে কিনা গলা ফাটিয়ে চেঁচানো শুরু করলো। তুহিন প্যাকেটটা ফিক মেরে হুড়মুড় করে বিছানা থেকে উঠল। দ্রুততার সাথে চেপে ধরলো শিপুর মুখটা। এই মেয়ে তো তার ঘাম ছুটিয়ে দিবে। বন্ধু বান্ধব সবার সামনে তার ইজ্জতের প্যান্ট খুলে ল্যাংটা বানিয়ে ছাড়বে। এমনিতেই এক একটা কানের কাছে প্যান প্যান করছে। এটা তো আর তার নিজের বাসা না। সেদিন না জোর গলায় বলতে পেরেছিল, তবে আজ কি বলবে? কেন এসেছে শিফুর একান্ত রুমটাতে? তখন কি তার পাছায় ধড়াম ধড়াম বাজাবে সবাই? তাই দৌড়ে এসে প্রথম দিনের মতোই মেয়েটার মুখ ধরল চেপে। তবু বেচারার মনের কোথাও এলো না সেই দিনের মেয়েটা এইভাবে তার হাতে নিজের হিড়িক দাঁত বসিয়ে দিয়েছিল মুখ চেপে ধরার অপরাধে। আজও তার ব্যতিক্রম হলো না। ঠুস করেই দাঁত ফুটাতে ভুলল না মেয়েটা এক অণুও। এবার তুহিন নিজেও আহ করে মৃদু চেঁচিয়ে উঠল, ওই রাক্ষসী নাকি তুমি? মাংস খাওনি কোনোদিন? আমার হাতের মাংস এত পছন্দ তোমার? বারে, আপনি না সারাক্ষণ বলেন আমি কাল নাগিনী। তো কাল নাগিনী তাতে তো বিষ থাকে, সেটা কি আপনার অজানা? এবার তো আমার হাতের মাংস উঠিয়ে ফেলতে রাক্ষসীর মতো। তুমি তো ডেঞ্জারাস। এই কারণেই আমার থেকে আপনি দূরে থাকবেন, শুনেছেন? যান এবার, অসভ্য বাদর। তুহিন তাকালো ফ্লাটিং করার ভঙ্গিতে শিফুর দিকে এক পা বাড়িয়েই বলল, তোমার মতো ডেঞ্জারাস মেয়ে লোকের সাথে তুহিনের জমবে বেশ। কি বলো শিপু টিপু? শিপুর হাসি পেল, বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করে উঠল। তবুও তুহিনের পায়ে পা চেপে বলল, আপনার লো ক্লাসের ফ্লার্টিং বন্ধ করে বের হয়ে যান এবার, নয়তো আমি আপনার হাতের শিরা কামড়ে তুলে আনবো। মেয়ে, তুমি কি জানো তুমি আমার এমন জায়গায় কামড় দিয়েছো যে আমি নিজেকে ভুলে কেবল তোমার বিষে আচ্ছন্ন হয়ে আছি। শিপু দরজাটা খুলে চুপচাপ তুহিনকে ধাক্কা মারে। আচানক ঠেলাটা বোধহয় সামলাতে পারেনি তুহিন, খানিকটা সরে গেল। হিয়ালিতে গা সংবিতে দুলল। পর আবারও ধাক্কা খেয়ে একেবারে বাহিরে আসতেই শিপু তড়িৎ কপট লাগায়। দরজার সাথে দাঁড়িয়ে বুকের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সাথে এলোমেলো নিঃশ্বাস নেয়। তার কিশোরী মনে সদ্য ফুটতে চাওয়া এক তরতাজা গোলাপ বুঝি তুহিন। খিদের জ্বালায় মচকানো পা নিয়ে নিঃশব্দ রুমে একা একা ছটফট করছে মেয়েটা। বাড়ি হলে এতক্ষণ নির্ঘাত চেঁচামেচি করত, কিন্তু এখানে কাকে কি বলবে সে? কারোর ধন্না না ধরে নিজে গিয়ে খেয়ে আসবে, তার পথও বন্ধ করে বসে আছে। নিরুপায়ের মতো বসে কেবল অধৈর্যের ভাব বিলাচ্ছে। দরজার নব ঘোরানোর আওয়াজ পেয়ে মায়েরা সেই দিকেই তাকালো। ট্রেটা হাতে খাটাস লোকটা এই দিকেই এগিয়ে আসছে গম গম পায়ের আওয়াজে তুলে। আড়ালে মায়েরা মুখ ঝামটালো। আহ, দরদ দেখাতে আসছে খাবার নিয়ে। ভাব দেখে যেন বোঝা যাচ্ছে, দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি কত মহান। অসভ্য খচ্চর প্রকৃতির লোক যত সব। বিছানার উপর খাবারটা রেখে ইহাম পাশে বসলো। কড়া কণ্ঠেই বলল, তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করে মেডিসিন নিবে।
আমি ঘন্টাখানিক পর এসে ব্যান্ডেজটা কিছুক্ষণের জন্য খুলে দিব। পায়ে কি খুব বেশি ব্যথা? মায়েরা জবাব দিল না, উল্টো মুখ ফিরিয়ে তাকিয়ে অন্য দিকে। মেজাজ বিগড়ালো বোধ হয়। কর্কশ কণ্ঠে ধমকে উঠল ইহাম, এই মেয়ে, তুমি এত বেয়াদব কেন? আদবের বালাই নেই তোমার মাঝে? সহজ কথা সহজভাবে নিতে জানো না? পরিবারের থেকে অভদ্রতা শেখায়নি নাকি ভদ্রতা শেখায়নি, কোনটা? ফুঁসে উঠল মায়েরা। সেও তাকালো ইহামের দিকে, চোখ বড় বড় করে আঙ্গুল তুলে বলল, একদম পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। শুরুর দিন থেকে আমাকে নিয়ে পড়েছেন, ভুলেও পরিবার নিয়ে কিচ্ছু বলবেন না। ইহাম রক্তচক্ষু করে তাকালো মায়েরার আঙ্গুলের দিকে। নামিয়ে আনার পূর্বেই ছেলেটা খপ করে ধরলো সেটা, মুচড়ে ধরে দাঁত পিষে বলল, বেয়াদবি আমার সাথে করতে আসবে না মেয়ে। কোনো গর্হিত আচরণ আমি বরদাস্ত করি না কখনো। পা মচকে বসে আছো না, শান্তি পাচ্ছ না বুঝি? নাকি হাতটাও মচকাতে চাও? ভয় পেল মায়েরা। নির্দয় লোকটা বেশ রয়ে শয়ে চেপেছে আঙ্গুল। ভীষণ ব্যথা হচ্ছে। কণ্ঠ খানিকটা নিস্তেজ করেই জানালো, হাত ছাড়ুন বলছি। আপনি আমার হাত মচকানোর কে, তাই নাকি? হাত ছেড়ে দিল ইহাম। চমৎকার ভাবে একটা চিমটি হেসে শোধালো, বলার কে আছে আমার বিরুদ্ধে? আপনি বলতে চাইছেন আমাকে কিছু করলে কেউ আপনাকে কিচ্ছু বলবে না? তোমার ঘিলুর গেট কি মাঝে মাঝে খুলে যায় নাকি মায়েরা? চুপ। দাঁত কটমট করলো মায়েরা। আমার অতি ভালো বাবা মাকেও কি কিছু না বললেও আমি নিজেই আপনার নামে নারী নির্যাতনের মামলা ঠুকবো। তখন আপনার শখের চাকরির কি হবে দেখবো আমি। ইহাম যেন নগণ্য হাসলো। সেই হাসিটাও অবাক হয়ে মায়েরা দেখলো। শয়তানি হাসি দিলেও মানুষটাকে এত মুগ্ধ লাগে। সে বুঝতে পারছে, চোখ ফেরাতে পারছে না ওই লোকটার থেকে। তাকে অবাক করে দিয়ে ইহাম অনেকখানি ঝুঁকলো তার দিকে। ফিস ফিস করে অদ্ভুত কণ্ঠস্বরে বলল, মিসেস ইহাম, আপনি কি দেখতে চান নারী নির্যাতন কিভাবে করতে হয়? সংবিত হারিয়ে মায়েরা কেবল আহাম্মকের মতো তাকিয়ে আছে। মস্তিষ্ক সূক্ষ্ম কথাটা বুঝিয়ে দিতেই মায়েরা দুই হাত দিয়ে ইহামের কাঁধ ঠেলে দিল। গজগজ করতে করতে বলল, আমার সাথে বাজে কিছু করতে গেলে আপনার মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু ক্যাপ্টেন সাহেব। অসভ্য লোক আপনি। বের হয়ে যান এই রুম থেকে। ইহাম খিচে জবাব দিল, লেহাজের বালাই মাত্র নেই এই বেয়াদবের মেয়ের মাঝে। জাস্ট ইম্পসিবল, রিডিকিউলাস, ম্যানারলেস মেয়ে। সোফার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ইহান ধূপধাপ পা ফেলে চলে গেল। যাওয়ার আগে নিজের ক্রোধ প্রকাশ করে গেল বুঝি নির্দোষ জড়বস্তু কাঠের দরজার ওপর। আরে এই শালা মদনা হাবিবের গার্লফ্রেন্ড আরেক বেটার সাথে গেছে গা, শুনছো সবাই? রাত তখন 11টার কাছাকাছি। রুমটা তো একটা রুমের দুই পাশে দুই বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে 9 বন্ধু। শাওনের কথায় ফেসবুকে ঢু মারতে মারতেই কায়েস বলল, তুই খালি থাকো মানুষের আহ, পেশাল লইয়া। সারা দিন এই সমস্ত কাম তোমার, আর কোনো কাম নাই। নাদিম বিরক্ত হলো, রুষ্ট গলায় বলল, ভাই, তোর এই কাচ্চি ভাষাগুলো একটু কন্ট্রোল কর মামা, কয়দিন পর বিয়া করবি। তোর মুহের কথা শুনলে বউ বাথরুম দিয়া পালাইবো বেটা। পাশ থেকে নাফিজ বলে উঠল, ওই একটা গেলে 10টা আনবো, সেটার চিন্তা তুই তোর বদনাই নিস না মগা। নিজের হগায় তেল মার। মিজান ওদেরকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম তোরা, আমাদের তুহিন মামার কথা বল। দেখছস আমাদের কথায় তার কোনো কিছুই যায় আসতেছে না, সে মগ্ন তার চিন্তায়। জিদান খ্যাক করে উঠে বলল, আরে দূর, এই মদনার কথা বলে কি হবে? সে লান্দিরে নিয়া ভাবতাছে কি যে পাইলো ওই নাক দিয়া হিঙ্গুল পড়া মেয়েটার মাঝে। তুহিন হাসলো, জিদানের দিকে তাকিয়ে মাথার নিচের বালিশটা তুলে ফিক মারলো তার নাক বরাবর। শুয়েছে সই সই। ও কপট রাগ দেখিয়ে বলল, আর একবার যদি আমার কাল নাগিনীরে নিয়ে কিছু কবি তো তোদের প্যান্ট খুলে পাছায় লাথি দিয়া খাদে ফালাবো। চেতিস না মামা, আমার তো তোর ভালোর জন্যই বলতেছি। দেখ মেয়েটা অনেক ছোট, তোর সাথে কোনো দিক দিয়েই মানায় বল? আরে ওই মেয়ে তো তোর শরীরের ভারটাই নিতে পারবে না মামা, শুধু শুধু কষ্ট।
নাদিমের কথা শেষ হবার পূর্বেই তুহিন উঠে বসলো। নাদিমের ঘাড়টা বিছানায় চেপে ধরে মনের শান্তিতে কয়েকটা ঘা বসিয়ে দিয়ে রাগান্বিত রূপে উঠে বসলো। হাবভাব বেশ সিরিয়াস করেই শেষ হবাই জানালো, আমার এই বিষয় নিয়ে আর কোনো হারামির বাচ্চা যদি কথা বলিস তো তোদের বন্ধুত্বের খেতায় আগুন। আমি আমার বিষয়ে সিরিয়াস। জীবনটাই এই একটা বিষয়ে কেউ টলাতে পারবে না আমায়। দরকার পড়লে ওর জন্য 10টা বছর অপেক্ষায় থাকবো। ওকে নিয়ে যে আমি কোনো মজা করছি না, তোরা নিশ্চয় বুঝেছিস। আর কেউ এইসব যদি উস্কানিমূলক কিছু বলিস তো খবর আছে। মনে রাখিস সব হারামজাদার দল। তুহিনের ক্রোধ দেখে বাকি 8জনের মাঝে একটা থতমত পরিবেশ সৃষ্টি হয়েছে। তুহিনের এমন আচরণ তারা খুব একটা আশা করেনি, সবটাই হেয়ালি ভাবে নিয়েছে। তবে ওর এমন রাগের বহিঃপ্রকাশ তাদের সবাইকে বাকরুদ্ধ করার মতোই। নিশীথের রাত, চারিদিকে টইটম্বুর, তার উপরে ঈষৎ কুয়াশা বাড়ছে ধীর গতিতে। অন্ধকার আর ধোঁয়াশা, একটু দূরের কিছু দেখা যাচ্ছে না। ঝিঝি পোকা আর বানালি পোকার ডাক পরিবেশটাকে থমথমে করে দিয়েছে। গায়ে পাহাড়ি এলাকার হিমেল বাতাস ঠান্ডা ঠান্ডা অনুভব করে দিচ্ছে। আধো আধো চোখ খুলে মায়রার ঘুমটা এমনি করেই ভেঙে গেল। চোখ জড়ানো ঘুমে তাকিয়ে দেখতে পেল একটু দূরে সোফায় বসে ক্যাপ্টেন মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। মায়েরা চোখ ডলতে ডলতে উঠে বসলো। বিছানার হেডে হেলান দিয়ে আধ শোয়া হয়ে বসলো সে। শঙ্কিত নজরে ইহাম তাকিয়ে প্রশ্ন ছুড়ল, উঠে গেলে কেন? কোনো সমস্যা হয়েছে কি মায়েরা? সদ্য ঘুম জড়ানো চোখে নিভে আসা পাপড়ি, কপাল ও ভুরুদ্বয়ের সংকুচতা বিরক্তিতে প্রকাশ করার জন্য নিষ্ফিস করা ওই অধর যুগল তাকে বড্ড ভ্রমে ফেলে দিয়েছে। তাকে তার গণ্ডি থেকে বের করে লাগাম ছাড়া করতে মত্ত হয়েছে। নিজের এই বেসামাল স্পৃহা দমাতে সে নিজেই ঘোরালো। সব সমস্যা আপনাকে বলতে হবে কেন? আপনি, আমার ইচ্ছা তাই আমি উঠেছি। এই মেয়ে, সহজ কথা কি তুমি সহজভাবে নিতে পারো না? তেড়ামি করতে খুব ভালো লাগে তোমার? লাগে। আমার গার্ডিয়ানের মতো জেরা না করে এবার পায়ের এটা খুলুন। আমি তখন খুলতে পারিনি। তোমার কি ডাউট আছে এতে কোনো প্রকার? মস্তিষ্ক খুব বেশি জাগ্রত হয়নি বোধহয় মেয়েটার। সে ইহামের কথা না বোঝার ভঙ্গিতেই প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রয়েছে। লোকটা কি বোঝাতে চাইছে তাকে? সে তার গার্ডিয়ান, এটাই দাবি করছে নয় কি? লোকটা কি জানে না একজন অভিভাবক হবার আগে তাকে তার দায়িত্বটা পালন করতে হয়? সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই তৈরি হয় একজনের অভিভাবক। এই লোকটা তার কোন দায়িত্বটা পালন করেছে? এইসব কথা তার কাছে নিহাতি ফালতু অনর্থক মনে হলো। তাই বুঝি মাঝরাতেই রাগ হলো তার। অপ্রসন্ন স্বরেই বলে উঠল, আপনি আপনার ফাউল কথা আমার সামনে বলতে আসবেন না। নিজেকে গার্ডিয়ান ভাববার কোনো অবকাশ আছে আপনার? একজন মানুষের কোনো দায়িত্ব পালন না করে কোন মুখে অভিভাবক হওয়া যায় শুনি? অবাস্তব কথাবার্তা কিভাবে বলেন আপনি? পুরানো কথা বাদ দাও। কেন দিব? কিসের সুখে দিব পুরানো কথা বাদ? নাকি আপনি ভয় পাচ্ছেন আপনার সেই কলেজের সুন্দরী শাড়ি পরা মেয়েটার কথা না তুলি? তাকে তো আপনি পছন্দ করেন, এই কারণেই তো আমাকে সেদিন বারণ করেছিলেন আর শাড়ি না পরতে। এই, আপনি না করার কে শুনি? ইহাম চুপচাপ তাকিয়ে থাকলো। মায়েরা রাগান্বিত চেহারায় অদ্ভুত জৌলুস বের হচ্ছে বোধ হয়। কেমন তাণ্ডবী, তবুও মুগ্ধকর লাগছে। মায়েরা কি সেই কথা এখনো মনে ধরে বসে আছে নাকি? সেই কথার জোর কি আরো বেশি রাগিয়ে তুলেছে তাকে? ইহাম ঘাড় বাঁকিয়ে ঈষৎ হাসলো। তারপর এগিয়ে গেল মায়রার কাছে। ওপর থেকে চাদরটা সরিয়ে পাটাকে কোমল ভাবে টেনে আনলো। আস্তে করে পায়ের ব্যান্ডেজটা খুলতে খুলতে আবারও তাকালো মায়রার দিকে। মেয়েটা চট করে চোখ ফিরিয়ে নিতে চাইলেও বুঝি ব্যর্থ হলো। সে চোরের মতো ধরা খেলো ইহামের কাছে। ছেলেটা চেয়েও পারছে না ওই পুচকে অবাধ্য মেয়েটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। কেমন যেন ছন্ন ছাড়া বাঁধন হারার মতো লাগে। চলো, আমি নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। মায়েরা তাকালো তার দিকে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে শক্ত আওয়াজে জবাব দিল, দরকার নেই, আমি পারবো। আমার প্রতি এতটা উদারতা আপনার দেখাতে হবে না।
পায়ের ব্যান্ডেজ খুলতেই স্বস্তি পেল মায়েরা। ব্যথাটাও বোধহয় আগের তুলনায় অনেকটাই কমেছে। আগের মতো এতটাও যন্ত্রণা নেই পায়ে। এইটুকু পথ নিজের পায়ে হেঁটে যেতে পারবে বলে একাই বিছানা থেকে নামলো। বিছানার হাত চেপে আস্তে ধীরে দাঁড়ালো। পা বাড়ানোর আগেই ইহাম হাতটা ধরতে চাইলে মেয়েটা আত্মগরিমা দেখিয়ে দূরে সরতে গিয়েও পারল না। উল্টে ইহাম শক্ত হাতে কোমর পেঁচিয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। আচানক থাবাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না মেয়েটা। তাই ভীষণ আতঙ্কে আঁতকে উঠল মায়েরা। হকচকিয়ে তাকালো ইহামের দিকে। মানুষটার ওই অব্যক্ত চাহনির তরে চঞ্চল ব্যাকুল ভাবে মায়েরা নিজেও পরখ করতে লাগলো সেই চাহনি। এতটা অহংকার কোথায় রাখো তুমি মায়েরা? আপনি এটাকে অহংকার ভাবলে ভুল করবেন মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। এটা আমার আত্মসম্মান। যে মানুষটা বিয়ে করে স্ত্রী মানে না, কোনো দায়িত্ব রাখে না, খোঁজ খবরটাও রাখে না, নেয়নি, তার কাছে থেকে আমার... শোনো। চুপ করো মেয়ে। আঙ্গুল চেপে ধরলো মায়েরার ঠোঁটে। নরম ওষ্ঠে পরশ হাতও পেতেই শরীরটা নড়ে চড়ে উঠল তার। বুকের ভেতর যেন হাতুড়ি দিয়ে কেউ পিটিয়ে উঠল। সেখান থেকে তীব্র ধ্বনিতে তাকে কেমন যেন দিশেহারা করে দিচ্ছে। মায়েরা খুব করে খেয়াল করলো ইহাম তার ঠোঁটের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আচমকা তার হৃদয়টা কেমন যেন অস্থির হয়ে উঠল। এক অস্বস্তিকর অনুভূতি তার বুকের ভেতর চেপে বসলো। মায়েরার নিঃশ্বাসও ঘন হয়ে আসলো। অবাঞ্ছিত এক সময়েই মায়েরা নিজের থেকে দূরে সরে ঠেলে সরল ইহামকে। স্তম্ভিত ফিরলেও সে চুপ থাকলো। হঠাৎ বিকট এক শব্দ কর্ণকুহরে এসে হানা দিল দুজনেরই। মায়েরা চোখ মুখ এক করে বীভৎস এক চিৎকার দেওয়ার পূর্বে ইহাম আবারও হাত দিয়ে পেঁচিয়ে চতুরতার সাথে বুকের সাথে চেপে ধরল তাকে। একটা আশ্রয় পেয়েই মেয়েটা চোখ খিচে শক্তভাবে জড়িয়ে নিল ইহামের টি শার্ট। শালা সময় দিল না। ভোর হলেই আমি যেতাম তোদের কাছে, তার আগেই একেবারে দলে চলে এসেছিস মরতে। আবারও ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারপাশ। বুকের মাঝ থেকে মায়েরাকে তুলে আলতো করে গালের দুই পাশে এলোমেলো চুলগুলিকে ঠিক করে দিল ইহাম। ভয়ে মেয়েটা জবথব অবস্থা। তার দেখে মুচকি হাসলো ইহাম। বাহির থেকে তখনও অসংখ্য এলোপাতাড়ি ভাবে ছুড়ে আসা গুলির বিকট ধ্বনি। ভয়াবহ আতঙ্কে মায়েরা বাকরুদ্ধ হয়ে আছে। ভয়ার্ত ফ্যালফ্যাল চোখে কেমন যেন তাকালো তার দিকে। বুকের সাথে মিশিয়ে ইহাম মায়রাকে নিয়ে খাটের পেছনের দিকটায় গেল। শ্লথ ভাবে মায়রাকে বসিয়ে দিয়ে আবারও মেয়েটার চুলগুলিতে ঠিক করে দিল হাতের তালুর সাহায্যে। ভয়ার্ত মায়রা তখন থরথর করে কাঁপছে। অভয় জানাতে নাকি অন্য কিছু ভেবে ইহাম এই প্রথমে মনে হয় স্বেচ্ছায় মায়রার মাথার পেছনে হাত গলিয়ে টেনে এনে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিল। আচমকা কি হলো মায়রার কে জানে। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে মেয়েটা পাথরের মতো স্তব্ধ হয়ে উঠল। বরফের ন্যায় জমে আসা শরীর নিয়ে বিহ্বল চোখে তাকালো ভাসমানে। ইহাম কপালের ওপর থেকে গাঢ়ভাবে ছুঁয়ে দেওয়া ঠোঁটটা নামিয়ে এনে হাতের তালুতে তুলল মায়রার মুখটা। শান্ত শীতল কণ্ঠে বলল, চুপচাপ এখানে এসে বসে থাকবে। আমি যতক্ষণ না এই রুমে আসবো খবরদার এক চুলও নড়বে না। কথার অবাধ্য হয়ে কোনো তেড়ামি করলে জানে মেরে ফেলবো কিন্তু মায়েরা। চাকরিতে জয়েন করার 8 মাসের মাথায় প্রথম ছুটিতে বাড়িতে আসে ইহাম। তখন বাবা মায়ের অনুরোধে বিয়ের জন্য রাজি হয় সে। যদিও এই মুহূর্তে তার বিয়ের খুব একটা ইচ্ছা ছিল না। বাবা মায়ের অতিরিক্ত প্রশংসায় বিয়ের আগেই মেয়ে দেখার এত ইচ্ছাও হয়নি তার। একেবারে বিয়ের দিনই বউ সেজে প্রথম দেখেছিল মায়েরাকে। বাবা মায়ের পছন্দের হেলাফেলার কথা নয়, তা নিশ্চিত হয়েছিল সে। তবে যখন শুনেছিল মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তখন তার মেজাজ বিগড়ায়। বাবা মা কি করে ইম্যাচিউর একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করলো, যার 18ই পূর্ণ হতে আরো মাসখানেক বাকি। না পারতে কোনো রকম বিয়ে করে আবারও কাজের প্রেশার দেখিয়ে ফিরেছিল ক্যাম্পে। তার সব রাগের মূল বুঝি হলো মেয়ের বয়স 18 হয়নি। তার কলিগ উপর মহল যদি জানে তার বউ ইন্টার পড়ুয়া, তার উপর 18 বছরের নিচে, কি ভেবে বসবে তারা?
তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে না তখন? তাকে কি বোধগম্যহীন ভাববে? প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ইহাম তখন হাবিজাবি চিন্তায় এরপর আর মেয়েটার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ পায়নি। নিঃসন্দেহে ভুলে বসেছিল, অথচ এই মেয়েটার শাড়ি পরার দ্বিতীয় দর্শন কেবলই তার স্থির কায়া দিগ্ভ্রান্ত করছে। কঠিন আস্তরণে মোড়া তার শক্ত হৃদয়কে ব্যাকুল করেছে সঙ্গোপনেই। মায়েরা কাঁপছে। চারপাশে তখন অসংখ্য গুলি ছোড়ার বিকট আওয়াজ কানের ভিত নাড়িয়ে দিচ্ছে। মেয়েটার ঠোঁট অনবরত কাঁপছে, চোখের পানি চিকচিক করছে। ইহাম কোমল হস্তে মায়েরার মাধুরী মুখটা হাত বুলিয়ে উঠতেই চাইলে আচমকা তার খাকি রঙের টি শার্টটা খামছে ধরেছে। টইটম্বুর পানি ভর্তি চোখগুলি নিয়ে নিঃশব্দে কিছু বলার আকুতি জানায়, তবে শকড হয়ে আর বলতে পারছে না। ইহাম নিজ দায়িত্বেই বুঝে নেয় পরিস্থিতিটা। আবারও কপালে গাঢ় চুম্বন লেপ্টে দেয় অনিমেষ। আশ্বাস জানিয়ে চটপট বলে, সময় নেই হাতে মায়েরা, প্লিজ আমার কথা মতো চুপটি করে এখানেই বসে থাকবে। বাহিরে কিয়ামত হলেও তুমি ঘর থেকে বের হবে না। একদম ভয় পেও না। আমাকে তেজ দেখানোর সাহসগুলি জমা করে একা একা বসে থাকো শুধু। কিচ্ছু হবে না। আই উইল হ্যান্ডেল। তাড়াতাড়ি ফিরবো। লক্ষ্মীটা ঘর থেকে বের হবে না। প্রচন্ড উত্তেজনায় ইহাম খাপছাড়া কথাগুলি বলেই বুক ভরে দম নিল। তার এখন অনেক কাজ। শত্রুর দুয়ারে। হিসাবটাও ঠিকভাবে না কষলে এই নির্জন জঙ্গলে ভয়াবহ কিছু হবে, এটা যেন সুনিশ্চিত। ব্লুটুথটা গুজে নিজের কোমরের পিছন থেকে গ্লক 19 9 মিলিমিটার চেম্বারিং 15+1 রাউন্ড ক্যাপাসিটির পি স্তলটা বের করে নিল। এটা সবসময় লোড থাকে। টিম মেম্বারদের কল করার আগে তার শিফুর কথা মনে হলো। মেয়েটা একা রুমে আছে। ঘুমিয়ে থাকলেও এই শব্দে জেগে ওঠার সম্ভাবনা বেশি। ভয় কি বদ্ধ রুমে কাঁদছে মেয়েটা? কল দিল ঝটপট করে শিফুকে। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। ওপাশের বন্ধ রুম থেকে মেয়েটা কম্পিত কণ্ঠে কেঁদে কেঁদে কাতর স্বরে ডেকে উঠল, ভাইয়া। শিফু সবসময় তাকে ভীষণ ভয় পেয়ে একটু দূরে দূরেই থাকে। বিষয়টা বুঝেও ইহাম কখনো সেই ভয় জোর তাকে কাটাতে যায়নি স্বেচ্ছাতেই। বরং এটা শিফুর জন্যেই ভালো হবে এটাই তার ধারণা। তার স্পষ্ট মনে আছে একবার মেয়েটা খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। পা কেটে রক্তও বের হয়েছে খুব। ওই কাটা পানিয়ে তার সামনে দিয়ে আস্তে করে স্বাভাবিকভাবেই হেঁটে গিয়েছে যেন সে কিছু না বলতে পারে সেই ভয়। এমন অনেক ঘটনায় আছে যা বুঝিয়ে দেয় ভাইকে শিফুর ভয় পাবার প্রবণতাটা। মন খুলে কথা বলা কিংবা ঝগড়াঝাটির মতো বেয়াদবি খুনসুটি সম্পর্ক আর 10টা 5টা ভাই বোনের মতো তাদের মাঝে নেই। সেই শিফুর কাতর স্বর তাকেও নাড়িয়ে তুলল। কোমল কণ্ঠে বলল, শিফু বোন, আমার ভাইয়ার কথা শুন। চুপচাপ রুমে বসে থাকবি। কেউ ডাকলেও দরজা খুলবি না আমি বলা না পর্যন্ত। ভাইয়া আছি, চিন্তা করিস না। কিচ্ছু হবে না। ভয় পাস না বোনটা। শিফু আর জবাব দিতে পারল না। থরথর করে কাঁপা শরীর নিয়ে এক কোনায় জর্সর হয়ে বসে রইল মেয়েটা। ইহাম এবার কল দিল ইব্রাহিমের কাছে। সঙ্গে সঙ্গে কনফারেন্সে যোগ হল বাকি 13 জন। ইহাম ঠান্ডা মাথায় গম্ভীর সুরে সবাইকে ডাকল, রেডি গাইজ? ওপাশ থেকে একজোটে জবাব এলো, ইয়েস ক্যাপ্টেন। অল রাইট। ইব্রাহিম, মইনুল, ফাহিম, সারজিৎ তোমরা আমার সাথে কভার করবে। হামিদ, কিবরা, বৌলহাস আমাদের কাভার করার ফাঁকে তোমরা ছাদে উঠবে। আর বাকিরা তোমরা পেছনের দিক থেকে আক্রমণ করবে। অবশ্যই আমার কমান্ডের অপেক্ষায়। চারিদিক অন্ধকার, কুয়াশা আর ধোঁয়ায় কিছুই দেখা যাবে না। সবাই GPNVG-18 নাইট ভিশন গগলস, লেভেল 3 কেবলে ওয়েস্ট জ্যাকেট আর হেলমেট পরে নিবে। নাইট ভিশন সাপোর্টের জন্য গানে রেড ডট স্কোপ ব্যবহার করো। জলদি করো, 1 মিনিটও সময় নষ্ট করো না কেউ। জাস্ট 2 মিনিটে রেডি চাই।
মনে রেখো, এখানে শুধু আমাদের জীবন নয়, কটেজের বাকি সদস্যদের লাইফ আমাদের হাতে। সো বি কেয়ারফুল। ঠিক 2 মিনিটের মাঝে যার যার জায়গা থেকে আগে কাভার করো। অল দ্য বেস্ট। থরথর করে কাঁপছে মায়েরা। দরজার ফাঁক থেকে উকি দিয়ে আবারও ওই দুঃসাহসিক সৈনিক ক্যাপ্টেনটাকে দেখে নিল। তার হৃদয়টা যেন এই মুহূর্তে পুড়ে খাখা হয়ে যাচ্ছে। কানে ওই আদুরে আবেশমাখা কথাগুলি বারবার তার হৃদয় ঘায়েল করছে এই মুহূর্তে। ক্রন্দনরত নেত্রপল্লব মেলে ধরল ওই মানুষটার দিকে। এতক্ষণ বলা কথাগুলি কেবলই তার মাথার উপর দিয়ে গিয়েছে। শুধু এতটুক ধারণা করতে পেরেছে যা যা বলবো সব সেফটির জন্যে। কিন্তু নিজে কিছুই গায়ে দিচ্ছে না কেন সে? না হেলমেট, না জ্যাকেট, না গগলস। লোকটা কি এভাবেই ফাইট করবে নাকি? বুক ফেটে কান্না আসছিল মায়রার। এক অজানা শঙ্কা তাকে মুষড়ে দিচ্ছে। আধ আধ কণ্ঠে ডাকবে তার আগেই ইহাম আবার বলে উঠল, হ্যালো তুহিন। মনোযোগ দিয়ে আগে আমার কথা শোনো। বুঝতেই পারছো কটেজে আক্রমণ হয়েছে। তোমার বন্ধুবান্ধব সবাইকে শান্ত থাকতে বলো। সবাই রুমেই বসে থাকো। কেউ ভুলেও দরজা ফাঁক করো না। প্লিজ কোনো ভুলভাল পদক্ষেপ নিয়ে আমাদের কাজ কঠিন করো না। তুহিনের উত্তর শোনার আশায় বসে রইল না সে। কল কেটে গান পয়েন্টে রেখে নিজের অবস্থান যেন স্থির করল। এক হাত দরজার নবে রেখে আরেকটা হাতে পিস্তল পয়েন্টে রাখল। মায়েরা কেবল দেখল লোকটা দরজা খুলে চোখের পলকে আবার সেটা বন্ধ করে দিল। আর কিছুই দেখতে পেল না। সবটা তার কাছে অগোচরে অদেখায় রয়ে গেল। ইহাম করিডোরের হাফ দেওয়ালের পেছনে বসে নিজেকে আড়াল করল। তখনও এলোপাথারি গুলি আসছেই। কিন্তু সে কোথায় গুলি ছুড়বে? অবাধ সুযোগ সুবিধা না থাকা এই মুহূর্তে অন্ধকারে ঢিল ছুড়া তাদের ক্রান্তিকাল নিয়ে আসবে। তার সচল ধূর্ত মস্তিষ্ক তাকে খুব ভালো করে জানান দিচ্ছে ওরা এখনো কটেজের ভেতরে প্রবেশ করেনি। নয়তো এতক্ষণে দামামা বাজত। ব্যবস্থা তো সে আগেই করে রেখেছিল। ঠিক তখনই বিকট করে শব্দে চারপাশটা আলোড়িত হয়ে উঠল। চোখ বন্ধ করে নিল ইহাম। বেশ বুঝতে পারল শত্রু কটেজের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে, তাই তো গ্রেনেডটা ফাটল। শব্দ শুনে বেশ অনুধাবন করতে পারল ফ্ল্যাশব্যাং গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। দ্রুত একটু মাথাটা তুলে পরপর দুটো গুলি ছুড়ল। একটা ঠিক বরাবর আঘাত লাগলেও আরেকটা খুব বেশি জখম করতে পারেনি। ততক্ষণে নিচ থেকেও গুলি ছুড়া হচ্ছিল দুই পক্ষের। ইব্রাহিম ততক্ষণে তার সাথেই যোগ দিয়েছে। ইহাম শান্ত কণ্ঠে তর্জনী আঙ্গুল কানে চেপে বলল, ছাদে উঠো। ওখান থেকে আক্রমণ করো। কুইক। ইহাম সুরক্ষার জন্যে আগে থেকেই কটেজের বেরিয়ারে কিছু মাইন গ্রেনেড গুজে রেখেছিল। কিছু ক্লেমোর মাইন, M18 ক্লেমর ও ফ্ল্যাশব্যাং বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আঘাতও যে রকম ঠিকঠাক ভাবে হচ্ছে, পরিবেশের খুব একটা ক্ষতিও হবে না। বন জঙ্গলে অপারেশন করার জন্য এগুলি খুব কার্যকর হয়। ক্লেমোর মাইনে যেরকম শত্রুকে আঘাত করবে ঠিক তেমন পিছনে খুব বেশি বিস্ফোরণও ছড়াবে না। অপরদিকে ফ্ল্যাশব্যাং ও স্মোক গ্রেনেড শত্রুকে অন্ধ ও বধির করার সাথে সাথে তাদেরকে আক্রমণ করতেও খুব কার্যকর।
প্রচণ্ড শব্দ, একা ঘরের ভীত অবস্থায় কুঁকড়ে উঠছে মায়েরা। হাত পা গুলি মৃগী রোগীর মতো থরথর করে কাঁপছে। ইহামের কথা অনুযায়ী সে বাধ্য মেয়ের মতোই খাটের পেছনে গুটিসুটি হয়ে বসে আছে। নিস্তব্ধ রাতের বিকট শব্দগুলি যেন বুকের ভেতর কামড়ে ধরছে বিষাক্ত পোকার মতো। ঝাপসা চোখগুলি সেই কখন থেকে ভাসমানে কি যে অবলোকন করে যাচ্ছে সে নিজেও জানে না। এই ভয়াবহ দুর্বিষের সময়ে বারবার তার আখিপল্লবে ভেসে আসছে ইহামের মুখটা। ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে। কেন এই ইচ্ছা হচ্ছে তার? এটা তো তার উচিত নয়। অবান্তর ইচ্ছা নয় কি এসব? ওই মানুষটা তো তার খুব কাছের কেউ নয়। আর না সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়েছে। যে তাকে পছন্দ করে না, সবসময় বিরক্ত ভাব প্রকাশ করে তার কাছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও কেন বারবার মনে চায় অপ্রকাশিত কিছু বলি আওড়াতে? ছুটে বলতে চায়, আপনায় পছন্দ করি না, সহ্য করতে পারি না, দূরে আছেন, এটাই ভালো ছিল। কেন ওই আদুরে মাখা কোমল কথাগুলি বলে আমার হৃদয় ঘায়েল করলেন ক্যাপ্টেন সাহেব? এই যন্ত্রণাটুকি তো আমি সহ্য করতে পারছি না, তবে এটা তো বেমিল বিপরীতের মাঝে আমাদের অমিলনটা কিভাবে সহ্য করব আমি? মুখে হাত চেপে ফুপিয়ে উঠল মেয়েটা। আবারও বীভৎস শব্দে কেঁপে উঠল তার অন্তরাত্মা। ওই মানুষটা কি কোনো রকম সেফটি ছাড়া এভাবেই ফাইটে লেগেছে নাকি? আর বাকি সবাইকে যে এটা তো নির্দেশ দিল তার বেলায়? মায়েরার এই মুহূর্তে শুধু ওই মানুষটার চিন্তায় উন্মাদ উন্মাদ লাগছে। ভীতিকর এক অমঙ্গল সংশয়ে তার বুকের ভেতরটা চেপে আসছে। বারবার মন এতকু ডাক কেন ডাকছে? এতটা অস্থির কেন লাগছে ওই বিপরীত মেরুর মানুষটার জন্য? এক শঙ্কাপূর্ণ বার্তা, যেন নিশাচর অদৃশ্য কণ্ঠ তার কানে কানে কিছু বলে যাচ্ছে ফিসফিস করে। কানে গুজে রাখা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ইহাম নিশ্চিত হলো কটেজের পিছনের সুড়ঙ্গ দিয়ে বাকি 7 জন বাহিরে পৌঁছে গেছে। তারা ধীরেই এগিয়ে যাচ্ছে আক্রমণকারী মজিদের দলের কাছে। কটেজের ভেতরে 8 জন দক্ষ সৈনিকের হাতে ধরাশায়ী হচ্ছে মজিদের অসংখ্য লোক। তাদের সংখ্যাও কমে আসছে। তবুও পাল্টা আক্রমণ করতে ভুলছে না। ছাদে থাকা বৌলহাসের হাতের চামড়া ঘেঁষে গুলি লেগেছে। গলগল করে সেখান থেকে শনিতের ধারা বইছে। তবুও বুঝি সে থেমে নেই। রক্ত ঝরা মাংস থেতলে যাওয়া হাত দিয়েই শুট করছে অনবরত। নিজের টিমের এত সাহসী বীরদের পেয়ে এই দুঃসময়েও চিলতে হাসি ফুটে তার মুখে। বা ল, এই মাঝরাতে আবার কোন বা লেরা এত শব্দাশব্দি শুরু করছে? কার শরীরে এত পিনি কুটছে ভায়া? কায়েসের কথায় অনেকে বিরক্ত হল। জিদান প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছে। বাহিরে তখনও গোলাগুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ আসছে মাঝে মধ্যে। এই মাঝরাতে হঠাৎ আক্রমণ, এত শব্দ তাদের হাড় কাঁপানো ভয় না হলেও ভীত। চুপচাপ সবাই বসে আছে যার যার মতো করে। এই আশঙ্কা সময়ে কায়েসের এই কথা পিত্তি জ্বালিয়ে দিল জিদানের। তিক্ত কণ্ঠে বলল, প্লিজ কায়েস, সময়টা একটু বুঝার চেষ্টা কর। সব সময় এত হেয়ালি আর আউলফাউল কথা বলে মানুষের মেজাজ বিগড়াস না। কায়েস বুঝি সেটা গায়ে মাখল না? ব্যঙ্গ করে বলল, তোমার বা লের মেজাজ তোমার কাছেই রাখো মগা। এসব আমি তারা চিহ্ন না। জিদানও বুঝি রেগে গেল। কথা কাটাকাটি লেগে গেল।
এক পর্যায়ে একে অপরের সাথে হাতাহাতি শুরু হয়ে গেল ওদের মাঝেই। তুহিন ধমকালো সবাইকে। অসহায় কণ্ঠে জানালো, তোদের কাছে হাত জোড় করছি আমি, দয়া করে একটু চুপ কর তোরা। নিজেদের মাঝে ঝামেলা করে এই বিপদে আর বিপদ বাড়াস না। এই মুহূর্তে অন্তত ঝামেলা করিস না, দোহাই তোদের। তুহিনকে কেমন অসহায় দেখাচ্ছিল। তার চোখ মুখের অবস্থা নিদারুণ। নিজেকে বদ্ধ রুমে আটকে রাখলেও তার হৃদয় বড্ড অস্থির চঞ্চল। ভেতরটা পাখির ছানার মতো ছটফট করে দাফাচ্ছে। মায়েরা, শিফু, ওরা কি করছে? ওরা নিশ্চয় ভয়ে কাবু হয়ে বসে আছে। দুটি কি একসাথে আছে নাকি আলাদা? মায়েরা যে অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না। এই ভয়ঙ্কর আওয়াজে কিভাবে আছে মেয়েটা? আর শিফু, ওরই বাকি অবস্থা। উফ, অসহ্য লাগছে তার। হাত পা মুক্ত অবস্থাতেও মনে হচ্ছে শৃঙ্খলে আবদ্ধ। ইহাম খুব সাবধানে বাহিরে অবস্থানরত সাব্বিরকে জিজ্ঞাসা করল, সাব্বির, ওরা এখন কত জন আছে? সাব্বির গান পয়েন্টে রেখেই আড়াল থেকে ক্ষীণ কণ্ঠে জবাব দিল, স্যার, 12-13 জনের মতো। মেজাজ চটল মনে হয় ইহামের। মুখের বর্ণ পাল্টে গিয়েছে তার। বেজার চটে ক্ষোভ নিয়ে বলল, গর্দব, সঠিক কারেকশনটা দাও, ননসেন্সের মতো কথা না বলে। সরি স্যার। কথা বাড়াল না ইহাম। সেই ফাঁকে আরো একটা গুলি ছুড়ে আবারও বসল হাফ দেওয়ালের আড়ালে। সাব্বির গুনে গুনে বলল, স্যার, এরা 16 জন আছে এখনো। সবাই রেডি হও, এবার একসাথে আক্রমণ করো, এখনই। বলতে দেরি সবার আক্রমণের জোর আর দেরি হলো না। একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিবেশ ঘুম ঘুম করছে। নিস্তব্ধ পরিবেশে কেবল গুলির আওয়াজ আর সাথে কিছু মানুষের চাপা, ভারী নিঃশ্বাস। দুই দিক থেকে আক্রমণ করার ফলে মজিদের লোকেরা একেবারে নিস্তেজ অবস্থা। অবশেষে অবস্থা বেগতিক পর্যায়ে পৌঁছে গেলে তারা যখন পালানোর ব্যবস্থা করল, ততক্ষণে ইহাম এরা সবাই কটেজের গেইটের সামনে চলে এসেছে। ইহাম মজিদ পাহাড়ির পিছনে ছুটতে ছুটতে চেঁচিয়ে বলল, কটেজের ভেতরে কেউ যাও, ফাস্ট। ইব্রাহিম আর ইহাম ছুটছে মজিদ সহ ওর 3 সঙ্গীর পিছনে। ছুটতে ছুটতে ইহাম কেবল বলেছিল, ইব্রাহিম, যাই হয়ে যাক, মজিদকে জীবিত পেতে হবে। ওর কাছে অনেক ইনফরমেশন আছে। ওর কিছু হওয়া চাই না। ইয়েস স্যার। পথিমধ্যে আবারও এক লোক ঘায়েল হলো ইব্রাহিমের গুলিতে। আরেকজন গাছের আঘাতে পিষ্ট হয়ে উল্টে পড়েছে। ইব্রাহিম, ওদের নিয়ে তুমি কটেজ যাও। সবাইকে বেঁধে একরুমে আটকে রাখো। এটা আমি সামলে নিব। কিন্তু স্যার। যাও। ইতোমধ্যে পথ থামিয়ে দিয়েছে ইব্রাহিম। ক্যাপ্টেনের আদেশ অমান্য করা তো যায় না। গাছগাছালির ফাঁকে ফাঁকে মিটমিট আলো ইহাম আবছায়াতেই গুলি ছুড়ল। মজিদ পাহাড়ি নিজের যান বাঁচাতে তার পাশেই দৌড়ানো সঙ্গীকে নিজের সামনে ধরল।
সঙ্গে সঙ্গে লোকটার উরুর ঠিক মাঝ বরাবর গিয়ে গুলি লাগতেই গলগল করে তো পড়া শুরু হলো। ইহাম দৌড়ে গিয়ে সেটাকে পাশ কাটিয়ে মজিদের পায়ের দিকে গুলি ছুড়তে গেলে টের পেল স্থলের অবশিষ্ট বুলেট ফুরিয়েছে। উপায়ন্তর না পেয়ে পাশেই একটা পাথরের টুকরো পেয়ে সেটাই ঢিল দিল মজিদের উপর। পায়ে লেগেই বেচারা উল্টে পড়ল। ইহাম ধপাস করে মজিদের কলার চেপে বলল, মাদারচো খুব শখ হয়েছিল না আমায় মারতে? অন্ডকোষে পিরপির করছিল তাই না রে শুয়োরের বাচ্চা? ইহাম একের পর এক ঘন নিঃশ্বাস ছুড়ছে। মজিদ সেই সুযোগে তার গালে সজোরে ঘুষি বসিয়ে দিয়ে আবার দৌড়াতে লাগল। ইহাম খানিক টলল। দীর্ঘক্ষণের যাত্রায় কি তার ক্লান্তি ধরে গেছে? সর্বনাশ, ডিপার্টমেন্ট এই কথা জানলে তো তার মুখে থুথু দিবে। আবারও দৌড় লাগালো সে। মজিদকে খাবলা দিয়ে ধরতেই মজিদ তার পেটে লাথি দিল। দুই হাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ইহাম তাল রাখতে বা হাত দিয়ে নিচের স্থানটা আঁকড়ে ধরল। এবড়োখেবড়ো ধারালো কিছুর সাথে হাত লেগে যন্ত্রণাও শুরু হলো। অনুভব করল তরল ধারার। তবে সেদিকে এক বিন্দু না মনোযোগ দিয়ে বাঘের থাবার মতো মজিদের ঘাড় চেপে ধরল। চোখের পলকে মুখে এলোপাথারি ঘুষি বসাতে লাগল। মাথাটা খানিক নুয়ে তলপেট বরাবর এক নাগারে হাঁটুর সাহায্যে কয়েকটা আঘাত করতেই বেচারার কাহিল অবস্থা। তবুও শেষ শক্তি দিয়ে বুঝি আবারও ইহামের নাকে একটা ঘুষি দিল। গলগল করে রক্তও বের হল। ইহাম শুধু তাচ্ছিল্য হাসল। তার জানা আছে মজিদ পাহাড়ি এমনি এমনি পাহাড়ি হয়ে ওঠেনি। গায়ে এখনো বেশ বলবান সে। ইহাম মাটিতে চেপে ধরে উন্মাদের মতো একের পর এক ঘুষি দিতে লাগলো মজিদকে। রাত তখন 2টার মতো বাজে। ইহাম আস্তে ধীরে